নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা বৃহস্পতিবার চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে। রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকার স্বল্পতা মারাত্মক রূপ নিয়েছে। লাটে উঠছে পড়াশোনা। নিত্যদিন শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ করছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে তারা শিক্ষক বদলের প্রতিবাদ জানিয়েছে। ছাত্রছাত্রীদের বক্তব্য, বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি করেছে দপ্তর, কিন্তু বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে ছাত্রছাত্রীরা আলোচনা করেছিলেন, কিন্তু তিনি তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় সকাল 11:30 থেকে বিদ্যালয়ের সম্মুখে চুরাইবাড়ি থেকে কদমতলার মূল সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা। তাদের একটাই দাবি, তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা হলো কেন। ছাত্রছাত্রীরা আরও জানায়, স্কুলে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষক শিক্ষিকা সংখ্যা অনেক কম। বায়োলজির একমাত্র শিক্ষক ছিলেন তিনি, ওনাকেও বদলি করে দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে চাই। ওনার বদলি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি। আজকে ওনার বদলি হয়ে গেছে এবং কালকে উনি নতুন স্কুলে গিয়ে জয়েন করবেন। আমরা আমাদের স্যারকে যেতে দেবো না, এখানে স্থায়ীভাবে রাখতে চাই, কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই। আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয়। কোন সাবজেক্টের তিনি? বায়োলজি। তিনি হলেন বায়োলজি প্রতি বছরই। এটা কোন স্কুল? পিএমসি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এখন তোমাদের দাবি কি? আমাদের দাবি স্যারকে আমরা স্থায়ীভাবে রাখতে চাই। আমরা স্যারের এই বদলি মানছি না। কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে? শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে? 15 থেকে 20 জন। তার মধ্যে কাকে বদলি করা হয়েছে? প্রবীর দাস। তোমরা চাইছো এই বিদ্যালয়ে বল থাকে? প্রবীর স্যার আমরা করি একজন স্যার আছেন বায়োলজি, তো স্কুলে কোনো বায়োলজি টিচার নাই বর্তমানে। আর পরীক্ষার সামনে তখন স্যারে এমন টাইমে ট্রান্সফার করে দিচ্ছে, তো আমরা স্যারে যাইতে দিতাম। কারণ পরীক্ষার সামনে তখন যদি স্যার যাই আমরা কিতা হইব, প্রত্যেক প্রায় হইতে গেলে 6 মাসের মধ্যে একদম করে স্যার ট্রান্সফার হয়। স্কুল একটা হাই সেকেন্ডারি স্কুল, মাত্র 15-20 জন স্যার, যে জায়গায় লাগে 30 জনের মতো স্যার। বর্তমানে 15-20 জন স্যার, এর মধ্যে যদি ওখানে আরেকজন স্যার যদি যায় তো কেমন হইব? তোমাদের দাবি কি? আমাদের দাবি ওই লোক স্যার থাকতা স্কুলও মানে বায়োলজি টিচার লাগে, এটা আমরা দাবি। কি নাম স্যারের? প্রবীর স্যার। চুরাইবাড়ি স্কুলের আমি ক্লাস 12-এর একজন ছাত্র। তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে। তো এই জন্য আমরা চাই যে এগুলো না হোক, 2 দিন পর পর, প্রায় মাসখানিক 6 মাস পর পর একজন স্যার ট্রান্সফার হয়, এইরকম হচ্ছে। এইটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে। সামনে আমাদের এক্সাম আছে, এরকম আমরা এক্সাম দিতে প্রবলেম হচ্ছে। যে স্যার ম্যাডামের কাছে যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি, এগুলোর কাছে এখন আমরা কি নিয়ে প্রিপারেশন করবো, হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কি করবো এক্সামের সময়। এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না, এটাই আমাদের দাবি। আর আজকে আমরা রাস্তার মধ্যে এরকম করেছি। অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা রায় জানায়, বায়োলজি শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনে পাঠানো হয়েছে। ওনার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তৈরি করে চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নয়। তাদের দাবি, পরীক্ষার প্রাক মুহূর্তে প্রবীর দাস নামের শিক্ষক তাদের প্রয়োজন। এদিকে প্রধান শিক্ষিকা আরও জানিয়েছেন, স্কুলে সর্বমোট ছাত্রছাত্রী রয়েছে 780 জন, আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 20 জন। ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম রয়েছে। বিশেষ করে বহু বিষয় কেন্দ্রিক শিক্ষক স্কুলে নেই। এর জন্য দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেওয়া হয়নি স্কুলে। আমি গতকাল বিকালে একটা অর্ডার পেয়েছি যে আমার বিদ্যালয়ে প্রবীর দাস জিটি বায়ু, উনি ডেপুটেড হয়েছেন কাইন্টপুরের আন্ডারে আনন্দবাজার এইচএস স্কুলে। তো ডেপুটেশন অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি। পাঠানোর পর উনি আমার সাথে কথা বলেছেন যে ম্যাডাম এটা কিচ্ছু করা যায় না। আমি বললাম যে অর্ডার যেহেতু এসেছে আমি কি করতে পারবো আমি ঠিক জানি না, ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলবো। আর আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি বলেন যে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন, কারণ আমার এটা তো আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে, আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারে। ঠিক আছে, স্কুলে আসার কথা বলে। স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে প্রবীর দাস
ট্রান্সফার কিনা। তখন আমি তাদেরকে বুঝালাম, তারা বললো যে আপনি আমাকে আটকান। কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বলে যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না, ফার্দার যদি কোনো অর্ডার না আসে। এর আগেও আমি এটা একজন টিচার ছিল আমার, অসিত চন্দ্রনাথ, সিঙ্গেল টিচার ছিল পলিটিক্যাল সায়েন্সে, উনি ট্রান্সফার হয়েছেন। আমি আসার পরে ওনাকে আমি 2 মাসের মতো আটকিয়েছিলাম, উনি বিএলও বলে। কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি 2 দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন। তখন আমি রিলিজ করতে বাধ্য হই। ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে তোমাদের অসিত স্যারের ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম, 2 মাস আটকে দিয়েছি, কিন্তু এখন পাইনি। তখন ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে, আপনারা যদি না পারেন, আপনার যদি ক্ষমতা না থাকে, আমরা দেখি কি করা যায়। আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি, তো ডিস্ট্রিক্টের 3 জনের অফিসারের সাথে আমি কথা বললাম। 3 জনের বক্তব্য যে আপনি দেখেন একটু কি ছাত্রদের সাথে কথা বলি সেই ডেটে। এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাস যেহেতু যাবেন, বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি। কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না, ওরা তাদের নাকি প্রবীর স্যারই লাগে। তো এইরকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে, তার উত্তর দেওয়া আমার পক্ষে, তো আমার কাছে উত্তর এরকম নাই যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারই লাগবে, ওই স্যার ওই স্কুলে থাকতেই হবে, এরকম কোনো স্যার মানে সিদ্ধান্ত আছে কিনা সরকারি চাকরিতে, এটা আমার। আপনাদের বিদ্যালয়ের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? বিদ্যালয়ে 780, 1 to 12। শিক্ষক শিক্ষিকা কতজন? শিক্ষক মর্নিংয়ে HM একজন, আর বাকি 3 জন টিচার আছে। মর্নিংয়েও একজন আজকে আমি রিলিজ করেছি, কালকে আরেকজন তার পরিবর্তে জয়েন করবেন। টোটাল 4 জনই হলো, ইনক্লুডিং HM। আর নুন সেকশনে 16 জন আছেন, আমি একজন আছি। সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে? বিদ্যালয় চালাতে তো অসুবিধা, এর আগে আরো কম ছিল। যাই হোক, আমি দাবি দাবা করে 1-2 জন বাড়িয়েছি, কিন্তু ফুলফিল এখন আমি বলতে পারি না যে আমি সমস্ত মানে শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কেন? এটা তো সবসময় জানে যে আমাদের শিক্ষক স্বল্পতা আছে। তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মেট আছে, বিভিন্ন ইউনিট ফিল আপ করতে, এখানে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা। কোনো সাবজেক্টের শিক্ষক তো আমার নেই। উনি কোন সাবজেক্টে? উনি বায়োসায়েন্সের জিটি গ্রাজুয়েট টিচার, সাবজেক্ট টিচার না। এদিকে রাস্তা অবরোধের ফলে বিপাকে পড়ে পথচারীরা। খবর পেয়ে ছুটে আসে জোড়াইবাড়ি থানার পুলিশ। সান্দন টিভি। বৃহস্পতিবার আগরতলার মহারাজ বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া রাজ্য পুলিশ, টিএসআর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, সিআরপিএফ অংশ নেবে। বিভিন্ন এজেন্সি অংশ নেওয়ার পাশাপাশি এনডিএনএর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল AK বর্মা উপস্থিত ছিলেন। তাদের এই মহড়া খতিয়ে দেখেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজস্ব দপ্তরের সচিব বিজেশ পান্ডে। রাজস্ব দপ্তরের সচিব বিজেশ পান্ডে জানিয়েছেন, বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে মহড়ায় প্রায় 2 শতাধিক কর্মী অংশ নেয়। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল যারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে তারা কতটা সক্রিয় রয়েছে। তারা এদিন মানুষকেও সচেতন করেছে প্রাকৃতিক বিপর্যয়ের সময় কিভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে জীবন রক্ষা করতে হবে, এ বিষয়ে বিস্তারিত অবগত হয়েছে। তবে এদিনের মহড়ার পর যেসব ত্রুটি সামনে উঠে এসেছে সেগুলো সংশোধন করতে দ্বিতীয়বার এমন মহড়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। जो मॉक ड्रिल थी एक्चुअली मतलब मल्टी एजेंसी कोऑर्डिनेशन के साथ NDMA की लीडरशिप में किया गया था। इसमें जो सबसे इम्पॉर्टेंट बात थी वो एयरपोर्ट से रिलेटेड थी कि यहाँ पर एयरपोर्ट में अगर मान लीजिए अर्थक्वेक आता है तो उसके बाद कोई डिज़ास्टर होता है तो उसके लिए हम कैसे रिस्पॉन्स करें। तो उसके लिए ये बेसिकली पैसेंजर को कैसे सेव करें या कोई प्रॉपर्टी उसको कैसे सेव करें और कैसे हमें फर्स्ट रिस्पॉन्डेंट उसके बाद कैसे हमें इसको हैंडल करना चाहिए। तो इसमें सारी एजेंसीज़ ने पार्टिसिपेट किया। CISF, एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया, NDMA के रिप्रेजेंटेटिव, आप जान ही रहे हैं मेजर जनरल रिटायर्ड मिस्टर वर्मा हैं यहाँ पर। साथ में हमारे स्टेट एडमिनिस्ट्रेशन से जो हमारी स्टेट डिज़ास्टर रिस्पांस फोर्स है, नेशनल डिज़ास्टर रिस्पांस फोर्स है, फायर सर्विस है, फॉरेस्ट डिपार्टमेंट है, आपदा मित्र हैं। तो जितनी भी एजेंसीज़ मतलब जो भी डिज़ास्टर में ज़रूरत होती है वो सारी एजेंसीज़ ने यहाँ पार्टिसिपेट किया। और बेस्ट पार्ट इस जो एक्सरसाइज का था तो इसमें ये जो हमने सिमुलेशन किया कि
कि जैसे पैसेंजर मान लीजिए जो अर्थक्वेक आता है तो उसमें पैसेंजर स्ट्रैंडेड, तो कैसे हम उसे इवैक्यूएट करें, एरिया को कैसे कॉर्डन ऑफ किया जाए, उसके बाद कैसे हम रिस्पांस करें। तो इसके हमने बहुत सारे स्टेप्स कर रखे थे कि जब ये होता है तो सायरन बजता है, उसके बाद फर्स्ट रिस्पांस आता है कि पता चलता है कि डिजास्टर हो गया है, यानी अर्थक्वेक आया है और हमें रिस्पांस करना शुरू करना है। চুরি ছিনতাইয়ের ঘটনা আতঙ্কিত রাজ্যবাসী, তবে স্মার্ট সিটিতে লাগামহীনভাবে এ ধরনের অপরাধমূলক ঘটনা বেড়ে চলেছে। এবার অভিযোগের পর তদন্তে নেমে 5 চোর সহ 35টি মোবাইল উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় ওসি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 10 নভেম্বর খাদ্য দপ্তরের অফিস সংলগ্ন সন্দীপ পালের বাড়ি থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। বাড়ির মালিক সন্দীপ পাল পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেন। পশ্চিম পুলিশ চুরির ঘটনা তদন্তে বিনয় সাহা ও মিঠুন দাস নামে 2 জনকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় 3টি মোবাইল। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও 3 জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মোট 35টি মোবাইল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ধৃত 3 জনের নাম সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ ও রাজু শুক্ল দাস। পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে। গত 10 তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে। একটা রিটেন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে 2 জনকে আমরা আটক করি, বিনয় সাহা এবং মিঠুন দাসকে নামে 2 জনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা 3টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও 3 জনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা 35টি মোবাইল আমরা উদ্ধার করি। এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি। আর বাকি যে 3 জন তার নাম হলো সাগর ঘোষ, সঞ্জয় দেবনাথ, রাজু শুক্ল দাস। টোটাল 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে পুলিশ রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি, মামলার নাম্বার হলো 139/2024 আন্ডার সেকশন 329 ক্লোজ 4 অ্যান্ড 305 অফ BNS অনুযায়ী একটা মামলা নিয়েছি। আর বাকি তদন্তে আমরা আসল সব মোবাইলের মালিকানা পাওয়া গেছে না এখনো? মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি। 10 জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে বাইর করার। যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি? তাদের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে। যে মিঠুন দাস, যে বাড়ি PSC বাট্টা, আগেও বিভিন্ন চুরির সঙ্গে সে জড়িত। যাদেরকে আটক করে তারা কি সবাই ড্রাগের সাথে যুক্ত? তারা অ্যাকচুয়ালি ড্রাগ এডিক্টেই হচ্ছে এবং প্রায় সময় তারা মোবাইল, বেসিক্যালি মোবাইলগুলি যখন কোনো মার্কেটে ভিড় থাকে তখন তারা মোবাইলগুলি এইভাবে স্ন্যাচিং করে নিয়ে যায়। ওদের সাথে কি আর কেউ আছে, কিছু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনে আমরা যখন ইন্টারোগেশনে বাকি তথ্য আমরা উদ্ঘাটন করতে পারবো। মনু রেল স্টেশনের ভুয়া টিটি আটকের 12 ঘন্টার মাথায় এবার পেচারথর রেল স্টেশন থেকে আটক অপর এক ভুয়া টিটি। তবে এবার টিটি পরিচয় দিয়ে যাত্রী ও হকারদের কাছ থেকে টিকিট তল্লাশির সময় সন্দেহ হলে উত্তম মধ্যম দিয়ে ভুয়া টিটিকে তুলে দেওয়া হয় রেল কর্মীদের হাতে। বুধবার রাতে আগরতলা ধর্মনগর যাত্রীবাহী ট্রেনে এই ঘটনা ঘটে। জানা গেছে, ধৃত ভুয়া টিটির নাম কৌশিক সরকার, বাড়ি ঊনকোটি জেলার পেঁচারথলের শিববাড়ি এলাকায়। পরে ধৃত ভুয়া টিটিকে ধর্মনগর জিআরপি থানার পুলিশের হাতে তুলে দেয় রেল কর্মীরা। এ মর্মে জিআরপি থানার পুলিশ ধৃত ভুয়া টিটিকে তাদের হেফাজতে নিয়ে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে প্রশ্ন হলো, কারা তাদের এ ধরনের ভুয়া টিটি হয়ে মানুষের সাথে প্রতারণা করার জন্য উৎসাহিত করছে এবং যারা এই ধরনের প্রতারণা করে চলেছে তাদের সকলের বয়স অনেকটাই কম। এখন পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসবে আসলে তারা প্রতারণার ফাঁদে পা দিয়ে ভুয়া টিটি হয়েছে নাকি তারা মানুষের কাছ থেকে মোটা অঙ্ক হাতিয়ে নিতে ডেমো ট্রেন কাজে লাগাচ্ছে। কারণ ডেমো ট্রেনের অধিকাংশ সময় টিটি থাকে না, বহু যাত্রী বিনা টিকিটে ট্রেন চড়েছে, যার যাত্রীদের সাথে প্রতারণা করতে একটা মহল ময়দানে অবতীর্ণ হয়েছে বলে ধারণা। ঘটনা হয়েছে পেঁচারতল থেকে ও উঠে হকারদেরকে টিকিট চেক করছে, পাবলিকের টিকিট চেক করছে।
তো পাবলিকে ধরছে, ধরা মারপিট করছে, আমাদেরকে রাখছে। তো পানিসাগরে নামিয়ে আমরা এসিতে আনলাম। না, অরিজিনাল টিটি না, ও বসে আছে, আমি যখন গেছি ও বসে আছে, ওকে মারছে, পাবলিকে মারতেছে, কালো কোট লাগানো আছে, ঠিক আছে, কালো কোট লাগানো আছে, ওকে মারতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে কি হলো, কইছে ডুপ্লিকেট টিটি। আমরা তো হকাররা বলছে আমরা তো সব টিটিকে চিনি, ধর্মনগর, আগরতলা সব টিটিকে চিনি, ওকে আমি টিটি দেখিনি, এটা তো আপনারা যাচাই করেন। তারপরে আমি ওকে নিয়ে, আমরা সবাই প্যাসেঞ্জার মিলে ওকে নিয়ে আসলাম এসিতে। আমাদের যে অরিজিনাল টিটি আছে ওকে ডাকলাম, ওকে বললাম ও টিটি নাকি, তো বললো আমি তো চিনি না। তারপরে ও মেসেজ করলো, আরও প্যাসেঞ্জার আছে, তবে মিডিয়া সিডিয়া ওরা প্যাসেঞ্জাররা ডাকলো, এখন জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো, টিটিএ মেসেজ দিয়ে মেন টিটিএ জিআরপির কাছে হ্যান্ড ওভার করলো। আপনার নাম? আমার নাম বিজয় দে। আপনি কি দায়িত্বে আছেন? হ্যাঁ, কি দায়িত্বে আছেন? আমি তো অ্যাটেন্ডার। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করেছেন বাজারে কিছু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। তবে তিনি জানিয়েছেন বন্যায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরঞ্জাম ক্ষয়ক্ষতি হয়েছে, অন্য রাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে সরঞ্জাম আমদানি করতে হচ্ছে, এর জন্য অনেক অর্থ ব্যয় হচ্ছে। তারপরও দপ্তর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে সরকার। তবে কাঁচামালের দ্রব্য সরকার চাইলেও কমাতে পারে না, এর জন্য ইসি অ্যাক্ট পরিবর্তন করতে হয়। এই আইন পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কেন্দ্র সরকারের রয়েছে। রাজ্য সরকার এই আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেক জেলায় মহকুমা শাসক, বাজার কমিটির সভাপতি ও সম্পাদক সহ স্থানীয়দের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ রাখা যায় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমি আবারও বলছি, আলু পেঁয়াজ এটা খাদ্য দপ্তরের অধীন নয়, ইট কামস আন্ডার এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আপনাদেরকে তার আগেও অনেকবার বলেছি আমরা, তারপরেও আমরা যাই, কারণ মহকুমা প্রশাসন সঙ্গে আমাদের যে ফুড ইন্সপেক্টররা, তারা মহকুমা প্রশাসনের এসডিএম এর যে অফিস, সেখানে তাদেরকে বসতে হয়, সেখান থেকে তারা এসডিএম এর নির্দেশে তাদের সঙ্গে যায়, এসডিসিরা যায়। তো স্বাভাবিকভাবেই অনেকের বদ্ধমূল ধারণা যে এটা খাদ্য দপ্তরের অধীন, আসলে এটা খাদ্য দপ্তরের অধীন নয়। অ্যাগেন আই এম রিপিটিং যে পিডিএস আইটেম যেগুলো, সেগুলো আমাদের মধ্যে রয়েছে, এখতিয়ার রয়েছে। তারপরেও আমরা যাই, আগামী দিনেও আমরা যাব, কারণ আমাদের এটা একটা সরকার, এটা প্রত্যেকের সরকার, আমাদের যে এখতিয়ার রয়েছে বা এসডিএমকে সঙ্গে নিয়ে আমরা তার বাইরেও আমরা কাজ করি জনগণের স্বার্থে। তো সেই জিনিসটা আমাদের চলবে। আর আপনি যেটা বলেছেন যে 60 টাকা হয়েছে, 65 টাকা হয়েছে, এটা সঠিক যে মার্কেটে কিছু জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে, কিন্তু পোস্ট ফ্লাড যে এফেক্ট, ফ্লাড হয়েছে ত্রিপুরা রাজ্যে, তাতে যে উৎপাদন হওয়ার কথা ছিল সেই উৎপাদন হয়নি, নষ্ট হয়েছে। মেঘালয় থেকে আনতে হচ্ছে, আসাম থেকে আনতে হচ্ছে, পশ্চিমবাংলা থেকে আনতে হচ্ছে জিনিসপত্র। এবং সারা দেশের সঙ্গে আপনারা যদি রেটটা মেলাবেন, দেখবেন যে সারা দেশে যেখানে জিনিস তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে, সেখান থেকে ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে ত্রিপুরা রাজ্যে আনতে অনেকটাই অর্থের প্রয়োজন। তো স্বাভাবিকভাবেই চেক অ্যান্ড ব্যালেন্স সেটা করেই আমাদের চলতে হবে। তবে যা বাজারে মূল্য বৃদ্ধি, সেটা আমরা সাপোর্ট করি না, এবং সেটা করতে গেলে আগামী দিনে কি কি পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে সে বিষয়েও আমরা আলোচনা করব। 14 নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন দিল্লি থেকে জওহর বাল মঞ্চের রাজ্য ইনচার্জ মনোজ দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে প্রাক্তন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং দলীয় পতাকা উত্তোলন করেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারপর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পরে গান্ধীঘাট এলাকায় গিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। একই সাথে শিশুদের নাচ গান সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে স্টুডেন্ট হেলথ হোমে, কারণ দিনটি শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়।
তিনি আরো বলেন, আজ দেশে শিশুরা পর্যাপ্ত সুরক্ষিত নয়। ধর্ষণ, খুন, নির্যাতন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনার শিকার হয়ে চলেছে শিশুরা। রাজ্যে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য দাবি তুলতে সরকারকে বারংবার আহ্বান জানিয়েছেন কংগ্রেস, কিন্তু তারপরও শিশুদের সুরক্ষা লক্ষ্য করা যায়নি এই রাজ্যে। বর্তমান সরকার শিশুদের সুরক্ষায় সম্পূর্ণ উদাসীন। সরকারের কাছে পুনরায় দাবি জানানো হচ্ছে সরকার যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস মুছে ফেলতে এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই দেশের শিশুদের নিয়ে একটি ইউনিট তৈরি করার উদ্যোগ নিয়েছে কংগ্রেস। এর মধ্যে দিয়ে ভারতবর্ষের ইতিহাস ও শিল্প সংস্কৃতি সহ সমস্ত কিছু তুলে ধরা হবে। পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করার লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি এবং গান্ধীঘাটের বেদিতে আমরা জওহরলাল নেহরু এই মর্মর বেদিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করে যথাযথ মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে দিনটি পালন করার লক্ষ্যে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচিতে দিল্লি থেকে জওহর বাল মঞ্চে রাজ্যের যিনি ইনচার্জ ন্যাশনাল কোঅর্ডিনেটর মনোজ দত্ত উনি এসেছেন এবং আজকের দিনে আমাদের এই জওহর বাল মঞ্চের পক্ষ থেকে রাজ্য কমিটি তাদের উদ্যোগে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং নাচ প্রতিযোগিতা আমাদের স্টুডেন্ট হেলথ রুমে সংগঠিত হচ্ছে। আপনারা জানেন যে ভারতীয় সংসদ এই 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে এটাকে পরিগণিত করে সারা দেশে এই দিনটি ভারতবর্ষের শিশুদের তাদের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য এবং ভবিষ্যৎ নাগরিক রূপে তাদেরকে তৈরি করার লক্ষ্যে এই জওহরলাল নেহরুর জন্মদিনটি এটা উৎসর্গ করেছে। এবং এই দিনে শিশুরা তারা পণ্ডিত জওহরলাল নেহরু, যাকে তারা চাচা নেহরু হিসেবে জানত, ওনার যে শিশুদের প্রতি অনুরাগ, ওনার শিশুদেরকে ভালোবাসা, আদর, স্নেহ দিয়ে যেভাবে এই দেশে শিশুদের বেড়ে ওঠার জন্য ওনার যে দিশা ছিল, সেই দিশায় আজও দেশ পরিচালিত হচ্ছে। তবে এটা দুঃখের সঙ্গে বলতে হয়, দেশের দার্শনিক, স্বাধীনতা সংগ্রামী, প্রয়াত প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, এই দেশের নাগরিকদের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন, আজকে এই বর্তমান ভারতবর্ষে দেশের শিশুরা তারা তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন, শিশুরা ধর্ষিতা হন, শিশুদের বলাৎকার, খুন, এটা প্রতিনিয়ত সারা দেশের বুকে বিভিন্ন প্রান্তে ঘটেছে। খাদ্য ও জনসংবহন দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। প্রজ্ঞা ভবনের 3 নং হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা, অতিরিক্ত অধিকর্তা সহ দপ্তরের কিছু নিচু স্তরের আধিকারিকরা। বৈঠকে এদিন দপ্তরের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এদিনের বৈঠক রুটিন বৈঠক, নিয়মিত এই বৈঠক করা হয়ে থাকে। পিডিএস সিস্টেমে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে তার জন্য এই বৈঠক করা হয়। কয়েকদিন ধরে রাজ্যের পেট্রোল ডিজেলের সংকট ছিল। বৃহস্পতিবার রাত্রি থেকে পেট্রোল ডিজেল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। তিনি আরও জানান, ডিসেম্বর মাস থেকে রবি মৌসুমের ধান ক্রয় শুরু হবে সরকারিভাবে। সবগুলি বিষয় নিয়ে এদিনের বৈঠক বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা নিয়মিত এই মিটিং অনুষ্ঠিত করে থাকি এবং সারা রাজ্যে এই দপ্তরের অধীন কোথায় কি হচ্ছে, পিডিএস সিস্টেম যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। আপনারা দেখতে পেয়েছেন যে গত কয়েকদিন আমাদের পেট্রোল এবং ডিজেলের একটু সংকট ছিল, কারণ বদরপুর এবং লামডিং অঞ্চলে রেলের
যে ডিরেলমেন্ট, রাস্তায় সেখানে কিছুটা অসুবিধা হয়েছিল, কিন্তু পেট্রোল ডিজেল আবার রাজ্যে আসতে শুরু করেছে এবং আজ রাত থেকে আমরা আশা করি আমাদের যে পেট্রোল ডিজেলের সংকট সেটা মিটে যাবে। সমস্ত কিছু বিষয় নিয়ে প্যাডি প্রকিউরমেন্ট রয়েছে আমাদের সামনে, ডিসেম্বর মাস থেকে আমাদের এবারকার রবির মরশুম সেটা শুরু হবে। সমস্ত কিছু বিষয় নিয়ে দপ্তরের কাজকর্ম যেন ভালো চলে সারা রাজ্যে, সে বিষয়ে আমাদের এই মিটিং। যারা এখানে উপস্থিত আছেন, ডাইরেক্টর থেকে শুরু করে জয়েন্ট ডাইরেক্টর এবং বিভিন্ন স্তরের আধিকারিকগণ, তাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আপনাদের মিডিয়ার বন্ধুদেরকে আমরা স্বাগত জানাই। ত্রিপুরার বিধানসভা 7টি আসনের মধ্যে বর্তমানে জনজাতি সংরক্ষিত 20টি আসনের জায়গা তিপ্রামথা দলের পক্ষ থেকে 25টি আসন জনজাতি ও 1টি আসন মণিপুরীদের জন্য সংরক্ষণের দাবি করেন। কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুযায়ী লোকসভা, বিধানসভার মতো আইন সভাগুলি ছাড়াও চাকরি সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলি জনসংখ্যা অনুপাতে সংরক্ষিত। সে অনুযায়ী বর্তমানে ত্রিপুরা বিধানসভায় 7টি আসনের মধ্যে এসটি সংরক্ষিত আসন হচ্ছে 20টি ও এসসি সংরক্ষিত আসন হচ্ছে 10টি। এখন বিধানসভায় 20টি এসটির জায়গায় 25টি আসন এসটি ও 1টি মণিপুরি মিলে 26টি সংরক্ষিত করার হলে সংবিধানের জনসংখ্যা অনুপাতে সংরক্ষণের মূল নীতিকে বদলাতে হবে। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এ ধরনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক বলে দাবি করেন আমরা বাঙালি দল। বৃহস্পতিবার আমরা বাঙালি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বলেন দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, এই ধরনের অসাংবিধানিক দাবি উত্থাপন করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতি ভাবাবেগ উস্কে দিয়ে ত্রিপুরার বৃহত্তর জনগোষ্ঠী বাঙালিদের উপর আবারও একটি ভয়ঙ্কর আঘাত আনার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তাই আমরা বাঙালি দল উল্লেখিত দাবির তীব্র বিরোধিতা করতে হচ্ছে। মথার কথাগুলো গত লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে কেন্দ্র সরকার ও তিপ্রামথা মিলে যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল তাতেই নাকি ত্রিপুরার বিধানসভার জনজাতি ও মণিপুরীদের জন্য 26টি আসন সংরক্ষণের কথা রয়েছে। যদি তা হয়ে থাকে ও তিপ্রামথার দাবি মোতাবেক কেন্দ্র সংবিধান ডিঙ্গিয়ে ত্রিপুরার বিধানসভায় জনজাতি ও মণিপুরীদের জন্য 26টি আসন সংরক্ষণের হঠকারী সিদ্ধান্ত নেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। সংরক্ষণ হতে পারে যারা অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে যারা পিছিয়ে রয়েছে, প্রথম ধাপে ওরা পাবে। দ্বিতীয় ধাপে পাবে যারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে, সামাজিক দিক দিয়ে পিছিয়ে নয় তারা। তৃতীয় ধাপে পাবে সামাজিক দিক দিয়ে পিছিয়ে কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নয়। শেষ ধাপে সংশ্লিষ্ট সবাই পাবে। এই ফর্মুলা মেনে যদি সংরক্ষণ সিস্টেম আমাদের দেশে চালু হয়, আশা করা যায় এই সংরক্ষণীয় সমস্ত সমস্যার সমাধান হবে। এটা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আমরা আনতে চাইছি। 5 নম্বর আমাদের বক্তব্য, 80 জনের গণহত্যা থেকে শুরু করে এই যে গন্ডাছড়ার ঘটনা যারা যুক্ত, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিয়ে, নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসন। লাস্ট দাবি, ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী ভারতের ভূমিপুত্র, স্বাধীনতার রূপকার, ত্রিপুরার উন্নয়নের কারিগর বাঙালিদের নাগরিক এবং সাংবিধানিক অধিকার ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা করতে হবে। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আগরতলা বরতলা এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস, কোলেস্টেরল রোগীদের পরীক্ষা নিরীক্ষা সহ ঔষধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে এই রোগীগুলির রোগ সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে। এর উপরেও বহু মানুষের হচ্ছে, তাই নিয়মিত শরীর চর্চা ও শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার আহ্বান জানান তিনি। বিশেষ উদ্যোগে আজকে দিবস উদযাপন করা হচ্ছে এবং মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে এবং কী কী জীবনশৈলী তৈরি করলে পরে ডায়াবেটিস থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো, পরিবারকে রক্ষা করতে পারবো। বিশ্বের মধ্যে দ্বিতীয় জায়গায় আমাদের ভারতবর্ষ আছে। প্রতি 10 জনে একজন প্রভাবিত হচ্ছে ডায়াবেটিস। এটা একটা আমাদের বলবো যে বিশাল একটা রোগ বলবো বা ব্যাধি বলবো, এরকম দীর্ঘমেয়াদী। এটাকে প্রতিরোধ করতে গেলে আমাদের জীবনশৈলী পরিবর্তন হলে আমাদের কিছু শিক্ষামূলক চিন্তাভাবনা করতে হবে, পরিবারকে যাতে প্রভাব করে ডায়াবেটিস থেকে আমাদের পরিবারকে মুক্ত রাখতে পারে। বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে ডিজিএম এর নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করল সিপিআইএমএল।
তাদের অভিযোগ, গত 14 আগস্ট ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ রেগুলেটরি কমিশন গোপনে 7.15% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে, 23% ফিক্সড চার্জ বৃদ্ধি করে। কিন্তু এই সিদ্ধান্ত 21 আগস্ট অর্থাৎ আরও 7 দিন পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তারপর ভোক্তারা জানতে পারে। তারপরে প্রতিবাদে সামিল হয়েছে বলে জানান সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতা গোপাল রায়, শাহজাহান মিয়া, দেবাশিস রায়, নাজির মিয়া সরকার। দপ্তর তো সব বেসরকারিকরণ করছে, আউটসোর্সিং করছে কর্মচারীদের, শ্রমিকদের। সেই জায়গায় আজকে কেন দাম বাড়লো? রেগুলেটরি কমিশন বলছে দাম বাড়ার প্রধান কারণ হচ্ছে যে ট্রান্সমিশনের লোকসান হচ্ছে, পরিবহনে লোকসান হচ্ছে। হুক লাইন আমরা বন্ধ করতে পারছি না এবং বড় বড় সরকারের দপ্তরের বড় বড় বিল বকেয়া। এই বিল বকেয়ার কারণে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সরকার এটা আদায় করতে পারছে না। এই বিল বকেয়ার কারণে আজকের সরকারের দপ্তরের লোকসান হয়েছে, 962 কোটি টাকা লোকসান হয়েছে। এবং গত 3 বছরে 10,77,00,000 টাকা লোকসান। এর জন্য নাকি এই মূল্য বৃদ্ধি, এই মাশুল বৃদ্ধি। আপনি ভাবুন। তো আমরা বলছি যে এটা কোনো ব্যাখ্যা হতে পারে না। সরকারের বা দপ্তরের ব্যর্থতার দায় ভোক্তাদের উপরে চাপানো হবে কেন? হুকলাইন বন্ধ করতে পারছে না, সরকারি দপ্তরের বিদ্যুৎ বিল আদায় করতে পারছে না, পরিবহনে লোকসান হচ্ছে, এটা কেন গ্রাহকদের উপরে চাপানো হবে? এটা কেন লোকসান দেখানো হবে? বলুন বিদ্যুতের ইউনিট প্রতি দাম বেড়েছে কিনা? বলুন আজকে যে ট্রান্সমিশনের লোকসান, এটা কেন আমার উপরে চাপানো হবে? আজকে এই কারণে আমরা বলছি যে এগুলো তো অন্যায়, এগুলো অবিচার। বৃহস্পতিবার ত্রিপুরা মথা দলের উদ্যোগে রাজ্যপালের উদ্দেশ্যে কাকরাবন ব্লকে এক ডেপুটেশন প্রদান করা হয়। এদিন কাকরাবন আরটি ব্লকের ভিডিও অনিন্দ দত্ত মজুমদার এর নিকট ত্রিপুরা মথা দলের একটি প্রতিনিধি দল দেখা করেন এবং ভিডিও নিকট বিভিন্ন দাবি নিয়ে সরব হন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ত্রিপুরাসা আইন দ্রুত কার্যকর করা, ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করা হোক, সংশোধনীয় বিল দ্রুত সংশোধন করা হোক। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন এমডিসি সদাকর কলুই, ত্রিপুরা মথা কাকরাবন ব্লক সভাপতি বিমলা মোহন জমাতিয়া, অজয় ত্রিপুরা সহ অন্যান্যরা। গভর্নমেন্ট ফর্ম করার পর গভর্নমেন্ট ফর্ম করার আগে আমাদের কিছু অ্যাকর্ড সাইন হয়েছিল, যেটা হচ্ছে ত্রিপুরাসা অ্যাকর্ড। এই ত্রিপুরাসা অ্যাকর্ড নিয়ে পয়েন্ট রেখে আজকে আমাদের এই ব্লক ডেপুটেশন, যাহাতে এই ত্রিপুরাসা অ্যাকর্ড যে সাইন করা হয়েছিল ওইখানে যে দাবিগুলো রেখে দেওয়া হয়েছিল ওইটাকে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের একটা দাবি। এবং ভিলেজ কমিটি নির্বাচন 2016-তে সেই যে লাস্ট আমরা দেখেছিলাম, তারপরে আমরা দেখছি যে ভিলেজ কমিটি নির্বাচন ছাড়াই আমাদের এখানে প্রত্যেক বিসিকে পরিচালনা করা হচ্ছে ইলিগেলি, যেটা গণতন্ত্র দেশে এইভাবে করা যায় না। তো কাজে আমাদের দাবি থাকবে, আমরা দাবি তুলেছি যে ভিলেজ কমিটি নির্বাচন তাড়াতাড়ি করা হোক এবং গণতান্ত্রিকভাবে সবাইকে সুযোগ দিয়ে যে উন্নয়নমূলক কাজগুলি করা হোক। এবং 3 নম্বরে আমরা রেখেছি যে 125th অ্যামেন্ডমেন্ট সংশোধনীয় যে বিল, সেইটা তাড়াতাড়ি সংশোধনীয় করা হোক। আমরা এই দাবি নিয়ে আমরা এই যে ডেপুটেশন আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে। 14 নভেম্বর শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার কলেজ টিলা স্থিত শিশু তীর্থ নার্সারি স্কুলে এক বসে আঁকো প্রতিযোগিতা ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখে বলেন, শিশু তীর্থ নার্সারি ও রোটারি ক্লাব অব আগরতলা সিটির যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, কারণ এই ধরনের উদ্যোগের মাধ্যমে আজকের কচি কাচারা ভবিষ্যতের সঠিক দিশা এগিয়ে যাবে। তাহলে সুষ্ঠু সমাজ বাস্তবায়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আমাদের কলেজ টিলাস্থিত আমাদের শিশু তীর্থ স্কুলের উদ্যোগে এবং আমাদের রোটারি ক্লাব তাদের উদ্যোগে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষার একটা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই রোটারি ক্লাবের কর্তৃপক্ষকে। তারা এই শুভ দিনে
আজকে এরকম শুভ উদ্যোগ নিয়েছে। বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতার উপর তারা আলোচনাও রেখেছেন এবং একটা ড্রয়িং কম্পিটিশন, বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন তারা অর্গানাইজ করেছে। আমি মনে করি এইভাবেই আমাদের বাচ্চাদের, আমাদের সমাজের বাচ্চাদেরকে পরিপূর্ণ পরিচর্যার মাধ্যমে যদি আমরা করতে পারি তাহলে আমাদের সুষ্ঠু সমাজ যেটা আমরা বলছি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণ হবে। বৃহস্পতিবার প্রদেশ যুব মোর্চার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই সভা। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। সভায় যুব মোর্চার সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব জানান, এদিনের সভায় সংগঠনের কর্মীদের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিন আলোচনা করা হয়েছে। আমরা সবাই জানি, আমরা যারা রাজনীতি করি, ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা। আমরা রাজনীতির পাশাপাশি আমরা সামাজিক কর্মকাণ্ড করে থাকি। যেহেতু একটা শুভ দিন ছিল, গতকালকে আমার জন্মদিন ছিল, আমি কিছু একটা শুভ কাজ করার চেষ্টা করেছি এবং আমাদের চিড়িয়াখানার নতুন অতিথি রয়্যাল বেঙ্গল টাইগার সেরা, এই সেরাকে 3 মাসের জন্য অফিসিয়ালি আমি দত্তক নিয়েছি এবং অফিসিয়াল প্রসেস করে এটা করেছি এবং আগামী দিনেও আমরা আমাদের যুব ভাইয়েরা, আমাদের কার্যকর্তারা আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড আমরা করে থাকি। জনতা পার্টির প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কার্যকর্তা সবাই চায় যার যার জায়গায় থেকে ছোট বড় সবাই সামাজিক কাজ করতে চায়। এটাই আমাদের দলের আইডিওলজি, এটাই আমাদের বিচারধারা এবং আমাদের শিক্ষাটা এরকমভাবেই দেওয়া হয় এবং প্রত্যেকে সেই দিশেই কাজ করছে। বৃহস্পতিবার শিশু দিবসে ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স অন চাইল্ড লেবার দপ্তরের পক্ষ থেকে মহকুমার কমলপুর, মানিক ভান্ডার ও হালাহালি বাজারে শিশু শ্রমিক বিরোধী অভিযান চালায়। লেবার ইন্সপেক্টর পার্থ বিশ্বাসের নেতৃত্বে কমলপুর বাজারে প্রথমে অভিযান চালানো হয়। তারা বাজারে একটি দোকানে 2 জন শিশু শ্রমিক উদ্ধার করে। কমলপুর বাজারে শ্রী গোবিন্দ বস্ত্রালয়ে 2 জন অপ্রাপ্ত বয়স্ক শ্রমিক পায়। লেবার ইন্সপেক্টর দোকান মালিককে নোটিশ দিয়েছে। পাশাপাশি অন্যান্য বাজারেও শিশু শ্রমিক তল্লাশি চালায়। বাজারে কমলপুর থেকে হালালি অবধি এসে করতে বেরিয়েছি যে কোনো বাচ্চা, কোনো ছেলে বা কোনো কর্মচারী কোনো দোকানে কাজ করছে বা কোনো হ্যাজার্ডাস ওয়ার্ক করছে কিনা সেটা দেখার জন্য বেরিয়েছে। বর্তমানে কমলপুর বাজারের এরিয়াতে আছি। কমলপুর কোন দোকানে আজকে পেলেন? শ্রী গোবিন্দ বস্ত্রালয়। ওনার দোকানে কি কোনো স্টাফ পেলেন? হ্যাঁ, একটা ছেলে পেয়েছি আমরা, 16 বছরের বয়স, 18 কমপ্লিট হয়নি। 2 জন, আরেকজনও আছে, তারও 17+ চলছে। ওনাকে নির্দেশ দিয়েছি যে লেবার ডিপার্টমেন্টে দেখা করবে, কথাবার্তা বলে মালিক আপাতত দোকানে নেই। এ ধরনের আর পেলেন কি কোনো দোকানে? কমলপুর বাজারে এখন পর্যন্ত পাইনি আমরা কিছু। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।